আর মাত্র কয়দিন তোমার উঠতে থাকা ডানা কেটে ফেলার ব্যবস্থা করে ফেলেছি। অ্যাডভোকেট তুজ্জে হাসান, তাও আবার কিনা তোমারই ঘরে লক্ষ্মী দিয়ে। কথাটুকু শেষ করে বিলাসবহুল এক হুঁকুতে সুখ টান দেয় অজ্ঞাত সেই লোক। অতঃপর সাথে সাথেই উল্লাসে উচ্চস্বরে হেসে ওঠে, যে হাসির ঝংকারে কেঁপে ওঠে বিলাসবহুল ঘরের প্রতিটা দেওয়াল, প্রতিটা ইট পাথর। গগন বিদারী এক চিৎকার দিয়ে যেন তারা বলে ওঠে, মুক্তি দাও আমাদের এবার, এই নৃশংসতার সাক্ষী আমরা মুক্তি চাই। চার দেওয়ালের মাঝে লুকায়িত সব গোপন কুকাজ ফাঁস করে দিতে চাই প্রকাশ্যে। তোমার ভালো মানুষের মুখোশটুকু টেনে হিঁচড়ে নামিয়ে দিতে চাই। ওয়াশরুম থেকে বেরিয়ে এমনভাবে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো যেন সে ছাড়া অন্য কারোর উপস্থিতি সেই ঘরে নেই। নন্দিতাকে একেবারে অগ্রাহ্য করে এবার কাবাড থেকে বেশ কিছু ফাইল নিয়ে বেডের একপাশে বসে পড়ল সে। নন্দিতা আর চোখে তুর্জয়ের প্রতিটা গতিবিধি লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে হাসল। গম্ভীর মুখ করে বসে দরকারি কিছু ফাইল বেশ মনোযোগ দিয়ে ঘাটাঘাটি করছিল তুর্জয়। এমন সময় একজোড়া হাত এগিয়ে আসে তার মুখের সামনে, ফাইল আর তার চোখের মাঝে দেওয়াল হয়ে। এরপর চিকন হাতে পরা লাল রঙা কাচের চুড়িগুলো শব্দ করে বাজিয়ে ওঠে। খুব অল্প পরিমাণে কয়েকটা চুড়ি তার হাতে একে অন্যের সাথে ঘর্ষণের ঝংকারী নৃত্যে মেতে উঠেছে। তার সবটুকু ধ্যান জ্ঞান নিজের দিকে আকর্ষণ করার এ যেন এক অনন্য পন্থা। তুর্জয় মুখ তুলে কড়া চোখে নন্দিতার দিকে তাকায়। নন্দিতার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে আদুরে ভঙ্গিতে বলে ওঠে, পড়িয়ে দাও। এই প্রথম নন্দিতার মুখে তুমি ডাক শুনে লাজুক হাসতে মন চাইল তুর্যের, কিন্তু পরিস্থিতি পুরোপুরি তার বিপক্ষে। এত সব ঘটনার পর এই সামান্য কিছু তার ওপর প্রভাব ফেলতে পারে না। তাই আগের চেয়েও নিষ্ঠুর চোখে সে চেয়ে রইল নন্দিতার দিকে। নন্দিতা বোধহয় ভয় পাবে খানিকটা, কিংবা ভড়কে গিয়ে গুটি গুটি পায়ে দূরে সরে যাবে, এমন এক মনোবাসনা নিয়ে বসে থাকে। তুর্যের জল্পনা কল্পনার পুরোপুরি গরম পানি ঢেলে দেওয়ার মতো করে নন্দিতা হো হো করে হাসতে শুরু করে। কোনো রকম হাসি চেপে বলে উঠল, আমার কি এখন একটু ভয় পাওয়া উচিত? তুর্জয় নিরুত্তর, এখনো ঠায় তাকিয়ে নন্দিতার দিকে। নন্দিতা এবার আগের চেয়েও হাস্য কৌতুক মনে দুই পাটে দাঁত বের করে বলে ওঠে, কিন্তু আমার ভয় আসছে না, অভিনয় করি ভয় পাওয়ার। চোখের সামনে থেকে দূর হও। চিবিয়ে চিবিয়ে তুর্যের বলা কথাটুকু শুনে আচমকা হাসি থেমে গেল নন্দিতার। হাস্য উজ্জ্বল মুখের আদলে আচমকাই বেশ গভীর চিন্তা ভিড় জমিয়েছে। এমন একটা ভান ধরে চিন্তিত সুরে তুর্যের দিকে খানিকটা এগিয়ে যেতে যেতে বলল, তোমার কি দাঁত ব্যথা করছে? দেখি দেখি দাঁতে পোকা হয়েছে কিনা। করো তো, ভালো করে দাঁত ব্রাশ না করলে এমনই হবে। কাল থেকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে আমার কাছে আসবে, ভালো করে ব্রাশ করিয়ে দেব। নন্দিতার ননস্টপ বকবক শুনে বিরক্ত বনে যায় তুর্জয়। হাতের ফাইলটা শব্দ করে ফেলে উঠে দাঁড়ায় সে। খানিকটা তেড়ে এসে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আমি তোমাকে বলেছি আমার দাঁতে ব্যথা করছে। নন্দিতা ভুরু কুঁচকে ইনোসেন্ট ভাব ধরে তুর্যের দিকে আঙুল তাক করে বাচ্চা সুলভ কণ্ঠে বলে ওঠে, তুমিই তো চিবিয়ে চিবিয়ে কথা বলছিলে। তুমি জানো দুটো কারণে মানুষ চিবিয়ে চিবিয়ে কথা বলে। হয় তার দাঁত ব্যথা করছে, আর না হয় তার যে দাঁত নেই এটা লুকোতে। তুমি কোনটা? আমি তোমার চিবিয়ে খাবো বলে আগে থেকে দাঁত দুই পাটি ধার দিচ্ছিলাম। একে অপরের সাথে ঘষাঘষি করলে ধার বাড়ে, এটা জানো না? তুর্জয় অন্যদিকে ফিরে বিরক্ত মাখা কণ্ঠে কথাটুকু বললেও আচমকা চোখ বড় বড় করে তার দিকে তাকায় নন্দিতা। কৌতুক ভরা কণ্ঠে বলে ওঠে, কোথা থেকে খাওয়া আগে শুরু করবে? ঠোঁট, গলা নাকি? স্টপ। তুর্জয় দুই হাতে মাথা চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে। নন্দিতার মধ্যে এবারও চুপ থাকার লক্ষণ খুব একটা দেখা গেল না। সে আগের মতোই বকবক করতে করতে বলা শুরু করলো, আপনার ওই সিগারেট পোড়া কালো ঠোঁট এমনিতেও আমার পছন্দ না, রিপ্লেসমেন্ট দরকার। আচমকা তুর্জয় নন্দিতার হাত ধরে এক টান দিয়ে তাকে ফেলে দেয় বিছানায়।
আকস্মিক আক্রমণে হতবম্ব নন্দিতার মুখ এবার আপনা আপনিই থেমে যায়। আচমকা ধাক্কায় কোমরে ব্যথাও পায় খানিকটা, কিন্তু এই মুহূর্তে তার হুঁশ নেই সেসবের প্রতি। দৃষ্টি তার চঞ্চল, শরীর জুড়ে মৃদু কাঁপুনির পৈশাচিক খেলা। হৃৎস্পন্দনের থেমে থেমে বিট করছে, আবার মাঝে মাঝে দুই ঠোঁটের মাঝে সামান্য ফাঁক সৃষ্টি করে হাঁ করে শ্বাস নিচ্ছে সে। শরীরের রক্তের তাপমাত্রা কমতে শুরু করেছে আচমকা। উষ্ণ রক্তের স্রোত শীতল শিহরণে ডুবিয়ে দিচ্ছে শরীরকে। নন্দিতা থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে, তার নিঃশ্বাসের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তুর্যের পুরুষালী নিঃশ্বাস। খুব কাছ থেকে ভেসে আসা পুরুষালী শরীরের গন্ধ কেমন যেন নেশা ধরানো, ঝিম ধরে যাচ্ছে। নন্দিতাকে অবাক করে দিয়ে আচমকা তুর্যই তার পুরো সিগারেট পোড়া কালচে ঠোঁটটা ডুবিয়ে দিল নরম দুই ঠোঁটের ভাঁজে। নন্দিতার পুরো শরীর অবশ হয়ে গেল যেন কিয়ৎক্ষণের মধ্যে। শক্ত পুরুষালী হাত দ্বারা আবদ্ধ তার নরম হাত ক্রমশ পিষ্ট হচ্ছে, ঠিক যেমন করে পিষ্ট হয়ে চলেছে অধর। উষ্ণ চুমুর আবেশ থেকে মুক্ত হয়েছে নন্দিতা বেশ কিছুক্ষণ হলো, অথচ ওই তুখোড় নেশালো দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস করে উঠতে পারছে না বলেই এখনও বন্ধ করে রেখেছে চোখ। অথচ এই পুরো সময়টাকে সদ্ব্যবহার করার সুযোগ হাতছাড়া করল না তুর্যয়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নন্দিতার দৈহিক সৌন্দর্য, ঘন পাপড়ি, সরু নাক থেকে শুরু করে গলার পাশের ছোট্ট তিলটা, কোনোটাই বাদ পড়ল না আর। আচমকা তুর্যয় নন্দিতার কানের কাছে এগিয়ে যায়, নিভু নিভু কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, কালো ঠোঁট হোক বা কালো কলিজা, এটা কোনো রিপ্লেসমেন্ট হবে না। প্রয়োজনে তোমার নরম ঠোঁট দিয়ে রোজ একটু একটু কালো শুষে নিয়ে এটাকে সুন্দর করে তুলতে পারো। নন্দিতার বাড়তে থাকা নিঃশ্বাসের গতিবিধি আরও খানিকটা বাড়িয়ে দিতে আচমকা তুর্যয় মুখ ডোবায় নন্দিতার গলার পাশে তিলে। দুই পাটি দাঁতের সবটুকু শক্তি দিয়ে জোরে কামড় দেয় সেখানে। নন্দিতা ব্যথায় ছটফট করতে করতে ও মা গো বলে চিৎকার দিয়ে উঠল। গলা থেকে মুখ তুলে আগের মতোই নন্দিতার কানের কাছে মুখ নিয়ে নিভু নিভু কণ্ঠে বলে ওঠে, এভাবে চিৎকার করো না, পাশের ফ্ল্যাটের লোকজন অন্য কিছু ভাববে। কি ভাববে? ছলছল চোখে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে নন্দিতা, ভাববে বউকে আমি দিনের বেলায় ছাড় দিই না। মৃদুমন্দ বাতাসের সাথে উঠতে থাকা পর্দার গা ঘেঁষে মেঝেতে লুটোপুটি খাওয়া দিনের শেষ আলোর মতো করে আচমকা নন্দিতার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। ছোট্ট একটা বার্তা ঢুকলো, মৃদু কম্পন ঘটিয়ে, বেশ গুছিয়ে লেখা, প্ল্যান চেঞ্জ, ড্রাগস নয়, সরি ইংরেজ করতে হবে। কাজটা করার জন্য মাত্র 1 সপ্তাহ পাবে। ইন ইউর টাইম স্টার্ট নাও। বেলা ঠিক 12টার সময় কলিং বেল বেজে উঠল। নন্দিতা তখন আলুথালু হয়ে রান্নায় ব্যস্ত। আজ প্রথমবারের মতো তুর্যয়ের জন্য ঝালঝাল করে কয়েক পদের ভর্তা বানাচ্ছে সে, সাথে একদম পাতলা ডাল। তুহিনা বেগমের কাছে শুনেছে ছোট্টবেলায় এই খাবারের প্রতি ছিল তার দুর্বলতা। একবার পাশের বাড়ির এক মহিলা ঝালঝাল ঢেঁড়সের ভর্তা খাওয়াবার লোভ দেখিয়ে 5 তলা অবধি ভারী ভারী জিনিসপত্র বইয়ে নিয়েছিল তাকে দিয়ে। ওইটুকু বয়সে বেশ ওজনের জিনিস নিয়ে টানা 1 ঘন্টা ওঠানামা করায় পা ফুলে পরের দিন জ্বর অবধি এসে গিয়েছিল তার। তুর্যয়ের এসব ছেলেমানুষি নানান গল্প সে শুনেছে তুহিনা বেগমের কাছ থেকে। গল্প শুনতে শুনতে মাঝে মাঝে অবাক হওয়ার কণ্ঠে নন্দিতা বলে ওঠে, আমার তোমার ছেলের ছেলেবেলায় বদলে যায়নি তো? হয়তো কেউ একই রকম দেখতে ছেলেকে তোমার ছেলের জায়গায় রেখে চলে গেছে আর তুমি বুঝতেই পারোনি। তুহিনা বেগমকে উচ্চস্বরে হাসতে দেখে নন্দিতা আবারও আগ্রহ নিয়ে বলে, আমি মুভিতে দেখেছি আম্মা, একই রকম দেখতে 7 জন থাকে দুনিয়ায়। ওই রকমই কেউ মনে হয় তোমার ছেলের সাথে বদল হয়ে গেছে ছোটবেলায়। না হলে তোমার ছেলে এমন চোর চোর হলো কেন? চোর? তুহিনা বেগম অবাক হওয়ার কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, চোরের মতোই তো, কেমন চোখ ছোট ছোট করে আর চোখে তাকায়, ঠিক যেমনটা চোররা তাকায় চুরি করার ধান্দায়। নিজের ঘর থেকে আবার কি চুরি করতে চায় কে জানে।
যা ওর নিজের হয়েও আলাদা তাকে লুকিয়ে চুরিয়ে চুরি করতেই হয়। সময় সামনে থেকে তাকাতে লজ্জা পায় কি না? কথাটুকু শেষ করে হো হো শব্দে হেসে ওঠেন তুহিনা বেগম। নন্দিতা আগা মাথা না বুঝে ঠোঁট উল্টে তাকিয়ে থাকে শুধু। একের পর এক কলিং বেলের শব্দে ধ্যান ভঙ্গ হয় তার। চুলার আঁচ কমিয়ে তোয়ালাতে হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যায় নন্দিতা। যাওয়ার আগে বসার ঘরে থাকা ঘড়ির দিকে তাকাতেই প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে নন্দিতার। এই সময়, এই কাজ, এই অনুভূতি সবটুকুই তার চেনা, তবুও কেন যেন প্রতিবারই হাঁসফাঁস করার মতো অবস্থা হয় তার। পা চলে না, মন চাই মাটি ফাঁক হয়ে যাক, আর সেই এসব ঝামেলা থেকে মুক্তি পাক। এই দোলাচল, এই অস্বস্তি, এই অবিচার আর কত! সৃষ্টিকর্তা কি একবারও মুখ তুলে চাইবে না তার দিকে? এত পরীক্ষা কেন নেয় তার? কলিং বেলের শব্দ ফুরিয়ে এবার দরজায় করাঘাতের শব্দ। প্রচণ্ড শব্দে কেউ যেন অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে দরজা। এমন চলতে থাকলে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে সময় নেবে না। অবশেষে মাটিও ফাঁক হলো না, আর তারও সব কিছু থেকে পালিয়ে যাওয়া হলো না। উপরান্তু না পেয়ে তপ্ত এক দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতির মুখোমুখি হতে দরজার নব ঘোরালো সে। কালো পোশাকে শরীর ঢাকা, মুখের প্রায় অধিকাংশই দাড়ির কবলে, উপরে যেটুকু অংশ ফাঁকা তাতেও লম্বা একটা ক্যাপ দিয়ে ঢাকা। লোকটা যেন খুব কৌশলে নিজেকে আড়াল করার প্রস্তুতি নিয়েই এসেছে। আচমকা কেউ দেখলে ভাববে কোনো কুরিয়ার বয়, কিন্তু আদতে সে সিকদারের ভৃত্য। না, ঠিক ভৃত্য নয়, তাদের টুকরোতে পোষা কুত্তা, যাদের না আছে মন, না আছে মায়া, আর না আছে মানবতা। যেটুকু আছে সবটুকুই সর্বনাশা। লাল লাল চোখে এক পলক নন্দিতার দিকে দৃষ্টি ফেলে হাতে থাকা বক্সটা এগিয়ে দিল সে। রোজকার মতো নন্দিতা সেই বক্সটা গ্রহণ করলে লোকটা পিছু ফিরে চলে গেল, ঠিক যেভাবেই এসেছিল। কোনো বাক্য বিনিময় নয়, কোনো সৌহার্দ্যতা নয়, যেন একটা রোবট এসে তার মালিকের দেওয়া অনুমতি পালন করে গেল অক্ষরে অক্ষরে। বিগত কয়েকদিন ধরেই ঠিক এই সময়ে এমন এক পার্সেল আসে তার কাছে। প্রতিবারের মতো পার্সেল ওপেন করে সেই একই জিনিস পেল ভেতরে। একটা টেস্ট টিউবে খানিকটা ব্লাড স্যাম্পল, একটা সিল্ড ইঞ্জেকশন আর কিছু মেডিসিন। এগুলো উঠিয়ে নিয়ে বক্সটা ফেলে দিল সে, যেন এসব বিষয়ে কোনোভাবেই কিছু আঁচ না করতে পারে দুর্জয়। আলমারির একদম কোণার দিকে অব্যবহৃত জায়গা থেকে গোপনে রেখে দিল জিনিসগুলো। অতঃপর হতাশ মুখে ফিরে আসতে গিয়ে কি মনে করে যেন আবারও তাকালো সেদিকে। বিগত দিনের সবগুলো ব্লাড স্যাম্পল সিরিঞ্জ রাখা সেখানেই, এই 1-2 মার্ক করে। আচমকা তার খেয়াল হলো আজই তার 1 সপ্তাহ পূরণের শেষ দিন। ব্যাপারটা মস্তিষ্কে হানা দিতেই কোটি কোটি রক্তকোষগুলো বিদ্রোহ ঘোষণা করল। বুকের ভেতরে জমাট বাঁধা রক্তস্রোত চলকে উঠল যেন। চিৎকার করে বলল, না, এই অকাজ তুই করতে পারিস না নন্দিতা। কি নিয়ে বাঁচবি তাহলে? ভালোবাসা ব্যতীত জীবন আর কোমায় শুয়ে থাকা পেশেন্ট দুটোই যে এক। কত কিছু বলতে চেয়েও বলতে পারে না, বোঝাতে চেয়েও বোঝানো হয় না। এই মানুষটাকে তুই ভালোবাসিস নন্দিতা, সবটুকু দিয়েই ভালোবাসিস। যার শরীরে মশার কামড় পড়তে দিবি না বলে লোডশেডিংয়ের রাতে গোটা রাত নির্ঘুম কাটিয়ে দিস, সেই মানুষটার সাথে এমন একটা নির্মম কাজ করতে গিয়ে বুক কাঁপবে না তোর? কলিজা ছিঁড়ে যাবে না? গলা ভেঙে কান্না পাবে না? শরীর অবশ হয়ে আসবে না? যদি তাই হয় তবে ছেড়ে দে এই শহর, প্রয়োজনে এই দেশ। পালিয়ে বেড়ালেও একসাথে বিশ্বাস, ভরসা, ভালোবাসা নিয়ে পালা। প্রিয় মানুষটার চোখে ঘৃণা দেখার চেয়ে যে মরণ ভালো। পারবি না ওই অবিশ্বাস করা চেহারা মনে নিতে? পারবি তো সুস্থ মানুষটার ওই পরিণতি করে নিজেকে মাপ করতে? কি এমন হবে মৃত্যু? এই দুর্বিষহ জীবনের যে মৃত্যু কি শ্রেয় নয়? নন্দিতা ধপ করে মেঝেতে বসে পড়ল। কাঁপতে থাকা 2 হাঁটুর মাঝে মুখ গুজে রইল কিছুক্ষণ।
অতঃপর শব্দ করে পাগলের মতো কেঁদে উঠল। শেষবার এমন কান্না যে বাবা মাকে খাটিয়ায় উঠিয়ে নিয়ে যাওয়ার দিন কেঁদেছিল। এরপর অনেকগুলো মাস হলো, কান্না আসলেও কাঁদেনি কখনো। মন খারাপ হলেও হেসেছে, কষ্ট পেলেও হেসেছে, অভিমান হলেও হেসেছে, রাগ হলেও হাসি দিয়ে ভুলেছে। কারণ মা বলেছিল, হাসির মাঝেই জীবনের সব সমস্যার সমাধান। আচমকা এলোমেলো পায়ে নন্দিতা এগিয়ে গেল আয়নার সামনে। চোখে জল, দৃষ্টি নুচ, কপালে বিন্দু বিন্দু ঘাম, সারা মুখ জুড়ে আতঙ্ক। আয়নার সামনে দাঁড়িয়ে 2 হাতের তালু দিয়ে নিজের ভেজা চোখ মুছল সে হম্বি দম্ভি করে। অতঃপর আয়নার দিকে তাকিয়ে আচানক হি হি করে হাসতে শুরু করলো। হাসতে হাসতেই চোখ ঝাঁপিয়ে জল গড়াচ্ছে তার, তবুও হাসি না থামিয়ে বারবার বাচ্চাদের মতো চোখ মুছছে সে আর বিড়বিড়িয়ে বলছে, আমি তো হাসছি, দেখো মা, আমি অনেক হাসছি। তুমি তো বলেছিলে হাসলে সব সমস্যার সমাধান হয়ে যায়। সব সমস্যার সমাধান নাকি এই মুখের হাসি, এটা দিয়ে সব কিছু জয় করা যায়, জীবনে জিতে যাওয়া যায়। এটা দেখো, আমি হাসছি তো, খুব করে হাসছি। তাও কেন আমি আমার জীবনে এই সমস্যার সমাধান পাচ্ছি না? কেন আমি পারছি না এই চক্রান্ত থেকে নিজের মানুষটাকে বাঁচাতে? কেন পারছি না আমি সুন্দর একটা পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে? তুমি মিথ্যুক, কিচ্ছু জানো না। তুমি আমার মিথ্যে বলেছো মা। হাসি দিয়ে কিচ্ছু করা যায় না। আমি আর হাসবো না, কখনো হাসবো না। নন্দিতার আহাজারি বন্ধ 4 দেওয়ালের মাঝে প্রতিধ্বনিত হতে থাকলো শুধু। কেউ জানল না, কেউ শুনল না। হাসতে জানা মেয়েটা কতটুকু কষ্ট বুক পেতে নিয়েছে, কতটুকু ওজন তার বুকে চেপে বসেছে শেকড় গেঁথে, কেউ বুঝল না। দুঃখ লুকাতে হাসতে জানা মেয়েটা আজ আর দুঃখ লুকাতে পারল না। নন্দিতা যখন আয়নার সামনে দাঁড়িয়ে বিলাপে মত্ত, ফোনের স্ক্রিনে জ্বলে উঠল সেই সময়। আতঙ্ক নামে সেভ করা 1 নম্বর থেকে গোটা গোটা অক্ষরে ভেসে উঠল এক বার্তা, সময় পুরালে জীবনও পুরাবে। আজ রাত ঠিক 12টা পর্যন্ত সময়। মেডিসিনের প্যাকেট থেকে প্রথম মেডিসিনটা খাওয়ালে ঘুমে ঢলে পড়বে। এরপর ইনজেকশনের মাধ্যমে ব্লাড প্রবেশ করাতে হবে শরীরে, ব্যথা যাতে না করে তাই ঘুমের মধ্যে দ্বিতীয় ওষুধটা খাওয়াতে হবে। ঠিক 1 সপ্তাহ পরে তুর্জয় হাসানের শরীর থেকে ব্লাড কালেক্ট করার জন্য লোক পাঠানো হবে। রিপোর্টে যদি এবির পজিটিভ না আসে তাহলে বাকিটা আপনি ভালোই জানেন। সময় মনে আছে তো? ঠিক রাত 12টায়। অজানা এক টানে নির্দিষ্ট সময় থেকে বেশ খানিকটা সময় আগেই বাড়ি ফিরেছে তুর্জয়। ঘরে ঢুকতেই নন্দিতার অগোছালো চেহারা ফিকে হাসির দিকে সন্দিহান চোখে তাকায়। হাতে করে নিয়ে আসা কয়েকটা রজনীগন্ধা স্টিক টেবিলের ওপর রেখে আর চোখে নন্দিতার দিকে তাকায়। নন্দিতা যেন একটা ঘোরের মধ্যে আছে, ধীরে সুস্থে ভাঁজ করছে হাতে থাকা কাপড়গুলো, অথচ তার ধ্যান জ্ঞান অন্যত্রে। তুর্জয় সবচেয়ে বেশি অবাক হলো নন্দিতার সামনে ফুলগুলো রাখতেও তাকে বিচলিত হতে না দেখে। সেদিনের পর থেকে রোজই ফেরার পথে কোনো না কোনো ফুল হাতে নিয়ে ফিরে তুর্জয়। তবে নন্দিতার সামনে ভাবখানা এমন ধরে যেন এই তাজা ফুলগুলো শুধুমাত্র ফুলদানিতে সাজানোর জন্যই, অথচ এত বছরে ফুলদানিতে তাজা ফুল রাখার প্রয়োজন বোধ করেনি সে। নিশ্চুপ নন্দিতা হাতের কাপড়গুলো গুছিয়ে রেখে 1 গ্লাস ঠান্ডা জল এনে রাখলো টেবিলে। তুর্জয় তখন হাতের ঘড়িটা খুলে শার্টের বোতামগুলোতে হাত দিয়েছে। বাম হাতের আঙ্গুল দিয়ে উপরের 2টা বোতাম খুলে তীক্ষ্ণ নজরে পরখ করল নন্দিতার বিধ্বস্ত তাণ্ডবের পর ক্লান্ত অবসন্ন মুখের দিকে। ধরনের সব নিয়ম পাল্টে আজও মুখে তবে কি মেঘ জমেছিল, বর্ষা নেমেছিল? ব্যস্ত আঙ্গুল থেমে গেল সেখানেই। ক্লান্ত শরীরটা একটু ঝিমিয়ে যাওয়া কণ্ঠে যেন বলে উঠল, তোমাকে তার প্রয়োজন, বড্ড প্রয়োজন। মেঘলা আকাশে দক্ষিণা বাতাসে ঝরঝর শব্দ করার মতো করে আদর মাখা এই কণ্ঠ। তুর্জয় বলল, এদিকে এসো তো একবার। নন্দিতা এগোলো, বড্ড নিশ্চুপ। অপরাধী কদম ফেলে কয়েকটা পা এগোলো।
তাতে বোধহয় তুর্যের খুব একটা পোষালো না, তাই আবারও আগের মতো আদর মাখানো ধীর কণ্ঠে বলল, আরেকটু এগিয়ে এসো, যেন পালাতে গেলে ধরতে পারে। ভীষণ মন খারাপের মাঝেও তুর্যের কথা শুনে হেসে দিল নন্দিতা। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, এত কাছাকাছি ডাকছেন মতলব কি? এই ধরো, ঠেসে কয়েকটা চুমু খাবো। খুব বেশি হলে নরম চামড়ায় খানিকটা ধস্তাধস্তি হবে। আর আর তুর্য ভুরু উঁচিয়ে তাকিয়ে সাথে সাথেই নামিয়ে নিল চোখ। এলোমেলো দৃষ্টি ফেলে বিড়বিড়িয়ে বলল, কি মেয়ের বাবা, কোথায় ভাবলাম লজ্জা পেয়ে পালাতে চাইবে, উল্টো আমাকেই ঘর ছেড়ে পালানোর জোগাড় করছে। নিড মোর প্র্যাকটিস। নন্দিতার শেষাক্ত কথাটুকু শুনে ভ্রু উঁচিয়ে তাকালো তুর্জয়। সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুঁড়ল, কিসের প্র্যাকটিস? নন্দিতা ততক্ষণে বিছানায় ভাঁজ করে রাখা কাপড়গুলো হাতে তুলে আলমারির দিকে এগিয়েছে। আলমারির তাকে কাপড়গুলো গুছিয়ে রাখতে রাখতে হালকা হেসে বলে ওঠে, ফ্লার্টিং স্কিল একেবারেই ভালো না আপনার। লজ্জা পাওয়া তো দূর, উল্টে মারধর খেয়ে যেতে পারেন মেয়েদের হাতে। ফিকে হেসে নন্দিতা পিছু ফিরতে গিয়ে আচমকা আবিষ্কার করল তুর্জয়কে। এলোমেলো পোশাক, অগোছালো চুল, একটু উগ্র চাহনি আর অন্যরকম এক ভঙ্গিমা নিয়ে একদম তার সামনে দাঁড়িয়ে মানুষটা। নন্দিতা প্রথমে ভেবেছিল আলমারিতে কিছু প্রয়োজন তার, তাই পাশ কাটিয়ে সরে যেতে গেলেই হাত দিয়ে বের দিয়ে ধরে তুর্জয়। একইভাবে অন্য পাশ ঘিরে হাত রাখে আলমারিতে। দুই হাতের মাঝে বন্দি নন্দিতা ঠিক অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করে। ফ্যালফেল দৃষ্টিতে তাকিয়ে বলে, এভাবে। নন্দিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ডান হাতের বিন্ধা আঙ্গুল রাখে তার দুরন্ত ঠোঁটের ওপর। অতঃপর মোহনীয় এক কণ্ঠে বলে, পার্টি ক্লাবে অর্ধনগ্ন মেয়ে দেখেও আমার শরীরটাতে শিহরণ বয়ে ওঠেনি কখনো, যতটা আপনাকে শাড়ি পরা অবস্থায় দেখলে হয়। রংচঙে মাখো অতিমাত্রায় সুশ্রী কোনো ঠোঁট আমাকে এত পরিমাণ কখনো টানেনি, যতটা আপনার ওই জিভে ভেজা প্রলেপবিহীন ঠোঁট টানে। দামি কোনো পারফিউমের গন্ধে কখনো এত আসক্ত হয়নি, যতটা আপনার শরীরটায় নিষ্ঠুর নির্যাসের মেয়েলি গন্ধে হয়েছে। আপনার কাছে এলে ছুঁয়ে দিতে ইচ্ছা হয়, আপনাকে একান্ত করে পেতে ইচ্ছা হয়। আপনার সর্বাঙ্গে আমার, শুধুমাত্র আমার একান্ত আধিপত্যের খেলায় মত্ত হতে মন চায়। বৃষ্টি অপছন্দ করা আমি, আপনাকে বৃষ্টির মাঝে পেয়ে বৃষ্টিকে ভালোবাসতে মন চায়। আর আমাকে? কিছু ভাষা চোখের হয়, মুখ কেন এত ভারী অনুভূতির বলছে একা বইবে? যদি বলি চোখের ভাষা আমি বুঝি না? দরকার নেই, কিছু জিনিস আমার বাচ্চা কাচ্চাদের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য রেখে দিন। আপনার একার বাচ্চা কাচ্চা? তাহলে কি বলতে চাইছেন? আপনারও বাচ্চা পয়দা কি আপনি একাই করবেন নাকি? আপনার একার হলো কি করে তাহলে? না, দুজন মিলে করব। চলুন প্রসেসিং শুরু করা যাক। আজকে মাথায় একটা পাকা চুল পেলাম, দিন দিন বড় হয়ে যাচ্ছে মনে হয়। জলদি শুরু করা উচিত আমাদের। নন্দিতার চোখ বড় বড় করে তাকায় তুর্যের দিকে। অতঃপর নিজেকে মুক্ত করার চেষ্টা করতে করতে বলে ওঠে, আপনি এতটা অশ্লীল জানা ছিল না তো আমার। বউয়ের কাছে অশ্লীল বলে কিছুই নেই, দুনিয়ার সবচেয়ে অশ্লীল কাজটাও বউয়ের সামনে খাটিয়ে ফেলা যায়। ছি, নির্লজ্জ মানুষ একটা। প্রমাণ করি। ছটপট না করে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। একটু নড়াচড়া করলে সোজা বিছানায় ফেলে পিষে দেব। নন্দিতা একেবারে স্ট্যাচু বনে যায়। তা দেখে তুর্যই বাঁকা হেসে আলতো করে ঠোঁট ছোঁয় নন্দিতার কপালে। মৃদু কেঁপে ওঠে নন্দিতা, খামচে ধরে তুর্যের টি শার্টের বাহু। ঠোঁটের বাঁকা হাসি বহাল রেখে তুর্যই এবার মুখ নামিয়ে আনে নন্দিতার মুখের কাছে। তার উষ্ণ ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে তুর্যের বুকে। শিহরণের চোখ বুজে গেলে নন্দিতার। তা দেখে ঠোঁটের কোণে হাসি চওড়া হয় তুর্যের। সাথে সাথে মুখ নামিয়ে ঠোঁট ছোঁয়ায় নন্দিতার লাজে রাঙা নাকের ডগায়। অতঃপর কানের কাছে মুখ নিয়ে মৃদু সুরে বলে ওঠে, বাকিটুকু রাতের জন্য তোলা থাকলো, বুঝিয়ে দেব। লজ্জায় হাঁসফাঁস করতে করতে নন্দিতা মুখ গুঁজল তুর্যের বুকে। ধকধক করে স্পন্দিত হওয়া শক্ত পুরুষালী বুকের খোলা অংশে গিয়ে ঠেকল তার নাক। শারীরিক উন্মত্ততা আরও খানিকটা বাড়ল, বই কমল না। বড্ড ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে নন্দিতা।
তা দেখে তুর্যই বাঁকা হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, কন্ট্রোল মিসেস আহসান, কন্ট্রোল। আগে খাবারটা খাই, তারপর না হয় ডেজার্ট হিসেবে আপনাকে। নন্দিতা ছুটে পালাতে চাইল, কিন্তু শক্ত পুরুষালী বাহুর মধ্যিখানে আটকে পড়ে শরীরের সমস্ত শক্তি দিয়েও কুলিয়ে উঠতে পারল না। অবশেষে মুখ উঁচু করে ঠোঁট উল্টে তাকালো তুর্যের দিকে। তুর্জয় এই সুযোগে নন্দিতার নাকের সাথে নাক ঘষা দিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, পা দুটো আমার উপরে রাখুন, আসুন আমি সুন্দর করে পৌঁছে দিই আপনাকে। নন্দিতা তাই করল। তার নরম পা দুটো এক এক করে রাখল তুর্জয়ের ভারী লম্বা চওড়া পায়ের ওপর। ভীষণ কৌশলে তুর্জয় পাকড়াও করল নন্দিতার বাঁকানো মৃদু মেদযুক্ত কোমর। অতঃপর এক পা করে এগিয়ে গেল ডাইনিংয়ের দিকে। সাথে এগুলো তার পায়ে ভর দেওয়া নন্দিতাও। সব কিছু ভুলে নন্দিতা ডুবে গেল তুর্জয়ের অনাবিল ভালোবাসার সাগরে, যেখানে ভালোবাসি বলার প্রয়োজন হয় না, অথচ কি দারুণভাবে ভালোবাসা যায়। যেখানে পাশে আছি বলা হয় না, অথচ পাশে থেকে যাওয়া যায়। যেখানে ভালো থাকতে বলা হয় না, ভালো রাখা যায়। সামনে সাজানো 8 রকমের ভর্তা আর সেই ছোট্টবেলার মতো করে রান্না করে পাতলা ডাল দেখে ননস্টক লজিক অনুভূতিতে বুঁদ হয়ে পড়ল তুর্জয়। ছটফটে হাতে ভাতের প্লেট এগিয়ে নিল নিজের দিকে। অতঃপর পরনের সাদা ফুল হাতা শার্টের দিকে এক পলক বিরক্তি চোখে তাকালো। নন্দিতা বুঝল তার মনের কথা, তাই তো এগিয়ে এসে শার্টের হাতার বোতাম দুটো খুলে দিয়ে এবার এগিয়ে নিল বুকের কাছে। সাদা শার্ট দাগ লেগে যাওয়ার ভয়ে শার্টটা খুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এগোইছে। তা দেখে দুষ্টুমি কণ্ঠে তুর্জয় বলে ওঠে, এখনই জামা কাপড় খোলে খুলে তারা আপনার মিসেস হাসান। ঘোড়ার গলায় যেমন লাগাম থাকে, আপনার মুখেও একটা থাকা দরকার ছিল। প্রয়োজন মতো টেনে ধরা যেত। মুখে বলছেন লাগাম টানার কথা, এদিকে টানাটানি করছেন আমার বেচার শার্ট নিয়ে। ভেরি ব্যাড। নন্দিতা ততক্ষণে পুরো শার্টটা খুলে ওয়াশিং ব্যাগে রেখে এলো। অতঃপর গলা খানিকটা চওড়া করে বলে উঠল, এখন খেয়ে আমায় উদ্ধার করুন। তুর্জয় আর চোখে নন্দিতার দিকে তাকায়। তার বিরক্ত মাখা চেহারা দেখে ঠোঁট কামড়ে হেসে খবর দিকে মনোনিবেশ করে। নন্দিতাও পাশের চেয়ারে বসে বসে নিজের প্লেট নিয়ে বেগুন ভর্তা, আলু ভর্তা, কুচো চিংড়ি ভর্তা, ডিম ভর্তা, ইলিশ মাছের ভর্তা, চিকেন ভর্তা, ডাল ভর্তা আর ঢেঁড়স ভর্তা নিয়ে সাজানো প্লেট থেকে একে একে সবগুলো ভর্তা দিয়ে ভাত মেখে খেতে শুরু করে তুর্জয়। সাথে পাতলা ডাল। ছোটবেলার স্মৃতিগুলো একে একে যেন জীবন্ত হয়ে পড়ে তার চোখের সামনে। অভাবের সংসারে রোজ দিন মাছ মাংস আনার সামর্থ্য ছিল না আশরাফ সাহেবের। সামান্য একজন বেতনের স্কুল টিচার। অগাধ সম্মান পেলেও পকেটের বেতনটা ছিল বেশ কম। তার উপর শহরের দ্রব্যমূল্য বৃদ্ধি, ঘর ভাড়া, 2 ছেলের পড়াশোনার খরচ চুকিয়ে মাসে টেনে টুনে 2-3 দিন মাছ মাংস আনার সামর্থ্য তার হতো। বাকি দিনগুলো এমন পাতলা ডাল আর ঝাল ঝাল ভর্তা দিয়েই কাটত তাদের। এতে অবশ্য তারা বেশ সুখেই ছিল। আহামরি কোনো চাহিদা তাদের 2 ভাইয়ের কারোরই ছিল না। ফলে ছোট্ট এই সংসারটা টেনে টুনে বেশ ভালোই চলতো। এরপর ধীরে ধীরে আশরাফ সাহেবের বয়স হলো আর সংসারের হাল ধরতে শুরু করলো তুর্জয়। কয়েক বছর বাদে তুহিনেরও বিদেশের স্কলারশিপ কনফার্ম হয়ে গেল। এরপর থেকেই ধীরে ধীরে সংসারের হাল ফিরল তাদের। কিন্তু হারিয়ে গেল শৈশব, হারিয়ে গেল টেনে টুনে মাস শেষে মাংস ভাত খাবার আনন্দ, হারিয়ে গেল রোজ মারামারি করে খাবলা মেরে ভর্তা চুরি করে পালানোর দিন। এরপর থেকে রোজই মাছ মাংস হয়, কিন্তু ভর্তা খাওয়ার আমেজ আর রইল না। খাবার টেবিলে বসে কেমন যেন তন্দ্রা লেগে এলো তুর্জয়ের। ঘুমে ঢুলু ঢুলু চোখে রুখে রাখা দেয়। খাওয়া তখন তার প্রায় শেষ। বেসিন থেকে হাত ধুয়ে রুমে ঢুকে পড়ল। তুর্জয়কে এমন এলোমেলো পা ফেলে রুমে ঢুকতে দেখে আচমকা নন্দিতার মনে পড়ে গেল কিছু। ডালের বাটিতে সে ঘুমের ওষুধ মিশিয়েছিল। ভাবনাটুকু মাথায় আসতেই
আবারও ঘোলা হয়ে পড়ল তার চোখ। অসার মনে খানিকটা সময় চুপচাপ বসে রইল সে। মনে চলেছে হাজারো দ্বিধা দ্বন্দ্ব, চলেছে হারানোর ভয়। সে যেন মাঝ দরিয়ায় আটকে পড়া এক নৌকার যাত্রী, ফেরার কোনো পথ নেই, ডুবতেই হবে। খাবারটুকু আর তার গলা দিয়ে নামল না। মনটা বড্ড লোভী হয়ে পড়েছে আজ। এমন ভালোবাসা পেয়ে হারানোর স্পর্ধা কে বা দেখাতে পারে? রুমে ঢুকে তুর্যের কাছে এগিয়ে যেতেই হাতছানি দিয়ে তাকে কাছে ডাকে সে। অতঃপর ঘরের মধ্যে থেকে জড়ানো কণ্ঠে বলে ওঠে, এত আয়োজন করে আমি তো ভাবছি বিষ মেশাবে আমার খাবারে, কিন্তু তুমি তো ঘুমের ওষুধ মিশিয়েই খান তো। নন্দিতা চট করে দূরে সরে যায়। তুর্যই কি তবে বুঝে ফেলল যে ঘুমের ওষুধ মিশিয়েছে? সে কি জেনে গেছে সব কিছু? এবার কি তবে তাকে ভুল বুঝবে সে? পেয়েও কি এবার হারিয়ে ফেলবে সে তুর্জয়কে? মধ্যরাত। রুমের ড্রিম লাইটের আলোয় স্পষ্ট তুর্জয়ের মুখ। এলোমেলোভাবে শুয়ে আছে বিছানায়। নন্দিতা সেই থেকে এক ঠাঁই বসে তাকিয়ে তার দিকে। কি যেন এক ভাবনা চলছে তার মাথায়। মূলত ভয় পাচ্ছে। না পাওয়ার জিনিস হারানোর চেয়ে পেয়েও হারানোর ব্যথা ঢের বেশি। তুর্যই কি তবে তার সাথে ছলনা করলো? তার মতো তাকেও ছলনা করে মাত দিল এই খেলায়? এত নিখাত অনুভূতির ঝড় শুধুই যে ছলনা, এটা বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে তার। কিন্তু ঘোরের মাঝে তুর্যের বলা কথাগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে তবে? নিঃশব্দ রজনীর সাথে পাল্লাই দিয়ে বাড়াতে থাকছে নন্দিতার চিন্তার প্রহর। অবশেষে হাঁপ ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। সন্দিহান চোখে পুরো ঘর চোখ বুলিয়ে খোঁজার চেষ্টা করলো হিডেন ক্যামেরা, যার দ্বারা শত্রুপক্ষের পক্ষে খুব সহজে তাদের ওপর নজরদারি সম্ভব হচ্ছে। কিন্তু বরাবরের মতোই হতাশ হয়ে আলমারির দিকে এগিয়ে গেল সে। চেঞ্জ করার কাপড় নেওয়ার বাহানায় খুব সন্তর্পণে কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিল দুটো ব্লাডের স্যাম্পুল, যেটা আজ আর বিগত দিন এসেছিল। সাথে নিল একটা ইঞ্জেকশন সিরিজ। শিকদাররা যতই ধুরন্ধর হোক, ওয়াশরুমে ক্যামেরা লাগানোর মতো নিজ কাজ অন্তত করবে না, সেই ধারণায় বদ্ধপরিকর হয়ে নন্দিতা ওয়াশরুমে ঢুকে হাঁপ ছাড়ল। ওয়াশরুমের মধ্যে থাকা বেসিনের ক্যাবিনেটের গায়ে ঠেস দিয়ে একে একে সাজিয়ে নিল তার সকল পরিকল্পনা। তাড়াহুড়ো না করে লম্বা একটা শাওয়ার নিয়ে আস্তে ধীরে নন্দিতা হাতে তুলে নিল একটা ব্লাড স্যাম্পলের টিউব, যেটাতে বড় বড় করে লেখা 6 সংখ্যাটা, অর্থাৎ এটা কালকে স্যাম্পলটা। এই রকম নাম্বারিং করে সবগুলো টিউব একে একে সে সাজিয়ে রেখেছিল। বেসিনের ট্যাপটা আলতো করে ছেড়ে দিল নন্দিতা। সেই সাথে 6 নম্বর টিউবটা খুলে তাতে সংরক্ষণ করা ব্লাড স্যাম্পলটা আস্তে আস্তে ফেলে দিল বেসিনের সিঙ্কে। ট্যাপ হতে প্রবহমান পানির সাথে ধীরে ধীরে মিশে গেল সেই রক্ত। অতঃপর সাদা পানির ফোয়ারা লালে রঞ্জিত হয়ে ভরে গেল সাদা সিঙ্কে। এরপর ধীরে ধীরে এগিয়ে গেল ড্রেনেজের দিকে। নন্দিতা আস্তে আস্তে পুরো ব্লাডটুকু ফেলে ভালো করে ক্লিন করে নিল টিউবটা। ক্যাবিনেটের উপরে রাখা হ্যান্ডওয়াশ দিয়ে বারবার করে পরিষ্কার করলো টিউবের ভেতরের অংশ। এরপর স্যানিটাইজার দিয়ে বার কয়েক স্যানিটাইজ করে বন্ধ করলো বেসিনের ট্যাপ। সদ্য খোলা ইঞ্জেকশনের সিরিজ হাতে দাঁড়িয়ে আছে নন্দিতা। মনের মাঝে চলছে হাজারো দ্বিধা দ্বন্দ্বের পসরা। শিকদারদের কাছে হাত ঢোকানোর ফল যে কত ভয়ানক হতে পারে, এটা নন্দিতার চেয়ে ভালো আর কে বা জানে? যার জন্য আজ সে অনাথ, তাদের রূপ দেখার আর কি বা বাকি থাকে তার? তারা যদি একবার জানে কত ভয়ানক একটা বেইমানি সে করতে চলেছে শিকদারদের সাথে, তবে তুর্জয়ের গোটা পরিবার সহ তাকেও শেষ করে দিতে একটা বার হাত কাঁপবে না তাদের। যে হাতে অস্ত্র ধরে ধরে কালশিটে, সে হাত খুনের রক্তে লালচে হয়ে গেছে। সেই হাতে মায়া আশা করা নির্বুদ্ধিতা ব্যতীত আর কিচ্ছু না। শিকদারদের অবৈধ সব কাজের একে একে খোঁজ পেয়ে যাচ্ছে তুর্জয়, আর তাই তো তাকে বদনাম করার এত পরিকল্পনা তাদের। হাতের কাছে কিছু না পেয়ে গলায় পেঁচানো ওড়নাটা খুলে নেয় নন্দিতা।
দুই পাট করে সেটা দিয়ে শক্ত করে বেঁধে দেয় বাম হাতের কনুইয়ের ওপরের বাহুতে। অতঃপর অনভিজ্ঞ হাতে হদ্দিস করতে থাকে হাতের শিরার। ফুলে ওঠা শিরার দেখা মিললেও নিজের শরীর থেকে ইঞ্জেকশনের মাধ্যমে ব্লাড সংগ্রহ করা রীতিমতো একটা চ্যালেঞ্জিং কাজ। দক্ষ হাত ছাড়া কখনোই সম্ভব নয় যা। ওয়াশরুমের মধ্যে পায়চারি করতে করতে নন্দিতা ভাবনায় মত্ত হলো। তার শরীর থেকে ব্লাড নিয়ে এই টিউব ভর্তি করতে হবে যে কোনোভাবে, কিন্তু কিভাবে করবে মাথায় আসছিল না। পায়চারি করতে করতে আচমকা নন্দিতার নজর গেল ওয়াশরুমের ভেন্টিলেশন জানালার দিকে। কাঁচ দিয়ে বানানো সাইডিং জানালা থেকে বহু কষ্টে একটা কাঁচ নামিয়ে আনলো সে। অতঃপর ধপাস করে সেটা ফেলে দিল ওয়াশরুমের মেঝেতে। গভীর ঘুমে থাকার ফলে এটুকু শব্দে যে তুর্যের ঘুম ভাঙবে না এটা তার বেশ ভালো করেই জানা। টেনশনে রীতিমতো ঘেমে চুপচুপে অবস্থা নন্দিতার। কপালে জমা হওয়া বিন্দু বিন্দু ঘাম গাল বেয়ে গলা পেরিয়ে পরনের জামায় এসে মিশেছে। আর নন্দিতা একের পর এক কাজ করে যাচ্ছে তাড়াহুড়ো করে। ভাঙা কাচের একটা তীক্ষ্ণ সরু গলি হাতে তুলে নিল নন্দিতা। অতঃপর লম্বা একটা শ্বাস টেনে দুই চোখ বন্ধ করে সেটা দিয়ে টান মারল বাম হাতের তালুতে। না চাইতেও তীব্র চিৎকার দিয়ে ব্যথায় কুঁকিয়ে উঠল সে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরে চোখ বুজে হিসিয়ে উঠল যন্ত্রণায়। দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করে তাড়াতাড়ি এগিয়ে গেল বেসিনের পাশের ক্যাবিনেটের ওপর রাখা সেই ছোট্ট টিউবটার দিকে। গলগল করে বের হওয়া রক্তে রাঙা হাতটা উঁচু করে ধরল সেই টিউবের ওপর। এক ফোঁটা দুই ফোঁটা করে রক্ত পড়ছে সেই টিউবের মধ্যে। সময়ের সাথে ধীরে ধীরে সেই রক্ত দিয়ে পূর্ণ হলো শিশিটা। ব্যথায় নন্দিতার শরীর ছেড়ে দেওয়ার জোগাড়, তবুও দেওয়ালে ঠেস দিয়ে নিজেকে ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করেছে সে। শিশিটা পূরণ হয়ে গেলে ওড়নাটা বাহু থেকে খুলে জড়িয়ে নেয় হাতের ক্ষত অংশে। এই মুহূর্তে ড্রেসিং করার মতো সময় তার হাতে নেই। 12টা বাজতে আর ঠিক 10 মিনিট মতো বাকি। এক হাতে কোনো রকম ড্রেস চেঞ্জ করে হালকা পাতলা একটা ড্রেস পরে রুমে ঢোকে নন্দিতা। ইচ্ছে করেই একটা কাপড় বেছে নিয়ে গিয়েছিল সে যাওয়ার সময়, যাতে সেটা রাখার বাহানায় আলমারি খুলতে পারে। আর সেই সুযোগে ব্লাড স্যাম্পলটা রেখে দেবে জায়গা মতো, যেন ভিডিও ফুটেজ দেখেও কেউ সন্দেহ করতে না পারে। সাজানো পরিকল্পনা মাফিক আলমারি খুলে ড্রেস রাখার বাহানায় সদ্য ভর্তি করা ব্লাডের শিশুটা কাপড়ের মধ্যে থেকে সরিয়ে রেখে নেয় ডান হাতের মুঠোয়। অতঃপর কাপড়ের ভাঁজ সরিয়ে নতুন একটা সিরিজ নিয়ে আলমারি বন্ধ করে এগিয়ে যায় তুর্যের কাছে। বেঘরে ঘুমাবো তুর্যের এলোমেলো চুলগুলো অগোছলভাবে ঢেকে রেখেছে তার চোখের অর্ধেকটা। আলতো হেসে চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয় নন্দিতা। অতঃপর মলিন কণ্ঠে বলে ওঠে, আপনাকে খুন করতে গিয়ে ভালোবেসে নিজে খুন হলাম। আপনার চোখে ঘৃণা দেখার চেয়ে খুন হওয়া যে সুখের মিস্টার সাইলেন্সার। অন্ধকার ঘরে একটা মাত্র ক্ষীণ আলো। সেই আলোয় অস্পষ্ট একটা মুখ নিশ্চল দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে। বিগত 30 মিনিট ধরে একইভাবে তাকিয়ে রয়েছে সে মোক্ষম সময়ের অপেক্ষায়। পাশের ঘরে চলছে বিলাসবহুল ওয়াইন পার্টি, যার হোস্ট সে নিজেই। নিজের জিতের খুশিতে দেওয়ার এই পার্টিতে উপস্থিত বেশ কিছু লোক, যারা প্রত্যেকে তাকে সাহায্য করেছে অ্যাডভোকেট তুর্জয় আহসানকে হারাতে। শুধুই হারাতে নয়, বরং তাকে বরবাদ করে দিতে। তুর্জয়ের আগামী দিনগুলোর কথা ভাবতে ভাবতে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে ওঠে তার। চেয়ারের হাতলে আঙুল ঘোরাতে ঘোরাতে ভাবলেশীনভাবে বলে ওঠে, তোর ঘর আলি দিয়ে তোর ঘর পোড়ালাম। আমার পাপের সাম্রাজ্যে হাত বাড়ানোর দুঃসাহস, তোর সব কিছু তছনছ করে দিলাম। তীব্র এক হাসির ঝংকারে কেঁপে ওঠে ঘরের প্রতিটা দেওয়াল। অজ্ঞাত ব্যক্তিটা হাসতে হাসতে চেয়ার ছেড়ে ওঠে। আলোর ছায়া পরিবেশে একটা লোহার চেয়ারের সাথে বেঁধে রাখা জরাজীর্ণ এক নারীর দেহের সামনে গিয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে ওঠে, এখনো সময় আছে, সব কিছু আমার হাতে তুলে দে।
না হলে এর চেয়েও করুণ পরিণতি করব তাদের। লোকটার কথার পিঠে ক্লান্ত এক কণ্ঠস্বর রুদ্ধ শ্বাসে বলে ওঠে। আখেরি জামানার ফেরাউন তুই, সব পেয়ে গেলেও কাউকে বাঁচতে দিবি না তুই। তোর মতো জানোয়ারের পরিণতি দেখার মতো হায়াত আমাকে দিও খোদা। আপনার রক্তে আমি মিশে গেলাম মিস্টার সাইলেন্সার। মানুষের দেহ মিশে একাকার হয়, আর আমরা রক্তে মিশে। আমাকে আপনার থেকে আলাদা করার সাধ্য আর কারো রইল না। তুর্যের নাকের সাথে নাক ঘষে ধীর কণ্ঠে বলে উঠল নন্দিতা। অতঃপর আস্তে ধীরে তুর্যের বাম বাহুতে ফোটানো ইঞ্জেকশনের সিরিজটা বের করে নিয়ে চলে গেল ওয়াশরুমে। অগোছালো ওয়াশরুমের সিঙ্কের ওপর রাখা সেই শিশুটা যেখানে আসল ব্লাড স্যাম্পল আছে, নন্দিতা আর সময় অপচয় না করে ফেলে রাখা সিরিঞ্জের সেই আসল ব্লাড স্যাম্পলটা ভরে পুশ করল নিজের শরীরে। ঠোঁটে তার ক্ষীণ হাসি, শরীরের অদ্ভুত রকমের কঠোরতা, হাতে বাঁধা ওড়নাটা রক্তে ভিজে একাকার। পরোয়া করল না নন্দিতা। এই শেষ রাতটুকু সে একটুও অপচয় করতে চায় না। পুরোটুকু সময় তুর্যইকে লাগাবে তার গায়ের গন্ধ, তার লোমস বুকের ওম, তার সিগারেট পোড়া খসখসে ঠোঁট, এলোমেলো চুল, সবটুকু লাগবে তার। তীব্র আসক্ত কোকনের মতো আজ সে তার আসক্তি মেটাবে। এরপর যদি না পায়, একটা রাত তার গোটা জীবনের সম্বল যে। সিঙ্ক থেকে সব কিছু ক্লিন করে রুমে ফিরে এলো সে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। তুর্যের উন্মুক্ত লোমস বুক খুব করে টানল তাকে। দুনিয়া ভুলে লুটিয়ে পড়ল সেই বুকে। সাথে সাথে ডান হাত বাড়িয়ে নিভিয়ে দিল ঘরের সবগুলো লাইট। ঘুটঘুটে অন্ধকার রাতে জানালা থেকে বয়ে আসা ফিনফিনে বাতাসে তুর্যের শরীরের সবটুকু ঘ্রাণ নাক ডুবিয়ে টেনে নিল সে নিজের মাঝে। সাথে সাথেই ঢুকরে কেঁদে উঠল নন্দিতা। দুই হাতের আজলাই তুর্যের মুখে তুলে নিয়ে ভারী কণ্ঠে বলল, আমি কেন কিছু পেলাম না? কেন নিয়তি আমার থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য এত ষড়যন্ত্র করে? ছোট্ট এই জীবনে যেটুকু পেয়েছি সেটুকুই তো ভালোবেসে গ্রহণ করেছি আমি। তবুও কেন তার আমার জিনিসের প্রতি এত নজর? আমার সুখে নিয়তির এত কেন হিংসে? কেন আমার বলতে কেউ থাকে না কখনো? যাকেই পেয়েছি ভাগ্য আমাকে বারবার হারিয়ে দিয়ে তাকে কেড়ে নিয়েছে আমার থেকে। আমি তোমাকে ভালোবাসি, নিজেকে মৃত্যুর নামে লিখে দিয়ে তোমার প্রাণ ভিক্ষা চাওয়ার মতো করে ভালোবাসি। ক্লান্ত অবসন্ন শরীরটা ধীরে ধীরে লুটিয়ে পড়ল গভীর ঘুমে। প্রিয়তমের বুকের উষ্ণতা নাকি গভীর ক্লান্তিকে জানে, তাকে আজ জাগ্রত রাখতে পারল না। খোলা জানালার পর্দার ফাঁক থেকে ভেসে আসা চন্দ্রানী আলীর একটা ছটা এসে পড়ল এক মায়াবী মুখে, যার ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটুকু তাকে করে তোলে অনন্যা, যার সবটুকু লুটিয়ে দেওয়া ভালোবাসা তার প্রেমিক পুরুষকে করে তোলে ভাগ্যবান। মানুষ ভাগ্যবতী নারীর গল্প জানে শুধু, অথচ কোথাও এক ঘুমন্ত ভাগ্যবান পুরুষের গল্প কেউ জানল না সেই পুরুষ নিজেও শুধুমাত্র প্রকৃতির সাক্ষী এক পবিত্র নারীর আত্মদানের, তার ভালোবাসার। বিলাসবহুল ঘরের কাঁচের খোলা ফটক ভেদ করে সূর্যের আলো তেরচাভাবে পড়ছে তুর্যের মুখের ওপর। অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার। বুকের ওপর ভারী ওজনের কিছু একটা অনুভব হলেও চোখ খোলা বেশ যন্ত্রণা ঠেকল তার। বাম হাতেও ব্যথা ভীষণ, মনে হচ্ছে যেন এক্কেবারে অবশ হয়ে আছে হাতটা। বহু কষ্টে চোখ মেলল তুর্জয়। পুরো শরীরটা কেমন যেন ঝিম ধরে আছে। মস্তিষ্কে চাপ দিয়ে কাল রাতের কথা মনে করতে করতে উঠতে গিয়ে নিজের বুকের ওপর আবিষ্কার করল নন্দিতাকে এতটা কাছে দেখে ঠোঁট এলিয়ে হাসল সে। মাথা উঁচু করে কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে আস্তে করে তার মাথা বালিশে রাখতে গিয়ে খেয়াল করল নন্দিতার হাতের দিকে। রক্তে লাল হয়ে ভেজা ওড়নাটা দেখে আঁতকে উঠল তৎক্ষণাৎ। ভুলে গেল নিজের শারীরিক অসুস্থতার কথা। কপালে ছড়িয়ে থাকা চুলগুলোর কারণে মুখ ঢেকে বেঘরে ঘুমানো নন্দিতাকে আলতো করে বিছানায় শুইয়ে তার হাতের বাঁধন খুলল তুর্জয়। সারা রাতে রক্ত জমাট বেঁধে ওড়নার সাথে লেপ্টে গেছে, জমা রক্তে আঁকড়ে গেছে হাত। লম্বালম্বিভাবে কেটেছে হাতের মাঝের অনেকটা মাংসর অংশ। তার গোটা জীবনে
এতটা অস্থির সে কখনো হয়নি, যতটা আজ নন্দিতার এতটুকু ব্যথা দেখে লাগছে তার। এতখানি অস্থিরতা, এতখানি বেদনা, যেন এই ব্যথা তার শরীরে গভীর ক্ষত সৃষ্টি করছে। অন্যের শরীরের আঘাত তাকে এতটা ব্যথা কিভাবে দেয়? এমন ব্যথা তো সে অনেক পেয়েছে, অথচ কখনো তো এমন হয়নি মনে। অস্থিরতার মেডিসিন বক্স উল্টে দিল সে মেঝেতে, অতঃপর নিজেও বসে পড়ল মেঝেতে। বিছানা থেকে বেরিয়ে থাকা হাতটা নিজের হাতের মুঠোয় আলতো করে ধরল সে, ঠিক যেন কোনো তুলতুলে বাচ্চার শরীর একটু চেপে ধরলেই ব্যথা পাবে। আস্তে ধীরে তুলো দিয়ে সবটুকু ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে। অতঃপর ব্যান্ডেজের ওপর ঠোঁট ছুঁয়ে করুণ সুরে বলে উঠল, আসামিকে কাঠঘরে দাঁড় করাতে হয়, অথচ আমার বিকেলে কাঠঘরে আমি পরাজিত। তুর্যই সবেমাত্র রেডি হয়ে বের হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তে এক পলক তাকালো আয়নায় পড়া নন্দিতার প্রতিবিম্বের দিকে। আর সেই মুহূর্তে খানিকটা নড়াচড়া করে উঠল নন্দিতা। অতিরিক্ত ব্যথার ফলে সে কাল রাতে অজ্ঞান হয়েছিল, এই ব্যাপারে অজানা নয় তুর্যের। অনেকটা ইচ্ছে করেই সে নন্দিতার জ্ঞান ফেরানোর চেষ্টা করেনি, এক প্রকার পালিয়ে যেতে চেয়েছিল যেন। আজকে সকালটা বড্ড অনাকাঙ্ক্ষিত। অযাচিত প্রশ্নের মুখোমুখি হয়ে শুরু করতে চায়নি সে মোটেও, কিন্তু নিয়তির পরিকল্পনা তো অন্য কিছু। সহজ জীবন সহজভাবে চলতে দেয় কই সে? নন্দিতাকে তাড়াহুড়ো করে উঠতে দেখে তুর্যই এগিয়ে যায় তার কাছে। অস্বস্তি এড়াতে শার্টের কলার ঠিক করতে করতে ভারিক্কি কণ্ঠে বলে ওঠে, ওঠার দরকার নেই, রেস্ট করো তুমি। রান্না করে রেখেছি আমি, দুপুরে খেয়ে নিও সময় মতো। কথাটুকু কোনো ক্রমে শেষ করে যেন পালিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে যেতে গেল তুর্জয়। এমন সময় তাকে পিছু ডাকলো নন্দিতা, করুণ সুরে বলল, দুর্জয়। এই প্রথম তাকে নাম ধরে ডেকেছে নন্দিতা। উত্তেজনায় বসে এর চেয়ে বেশি কিছু মাথায় আসেনি তার। তুর্জয়ও পিছু না ফিরে উত্তর দিল, বলো। কিছু জিজ্ঞেস করবেন না? কোন ব্যাপারে? যেটা মন চাইবে। জিজ্ঞেস করলেই কি উত্তর দেবে? নন্দিতার আর বলার মতো কিছু থাকলো না। আসলেই তো সে সঠিক উত্তরটা দেবে না তাকে, তাহলে কেন চাইছে তুর্জয় তাকে প্রশ্ন করুক? প্রশ্নের বাণে জর্জরিত করে কিছু কটু কথা শোনাক? এভাবেই কি তবে অপরাধবোধের বোঝাটুকু কমাতে চাইছে সে? আমার এত বছরের ক্যারিয়ারে কোনো আসামিকে নিজের দোষ সরাসরি স্বীকার করতে দেখিনি, তাই আশাও করি না। তাহলে আমার এত যত্ন কেন নিচ্ছেন? কে বললো তোমার যত্ন নিচ্ছে? আমি আমার ধ্বংসকে যত্ন করছি। ইতিহাস সাক্ষী, প্রতিটা পরাজিত যুদ্ধে আপনজনদের হাত রয়েছে। নিজের ধ্বংসকে যত্ন করতে হয় না, ধ্বংসের কারণকে মূল সহ উপড়ে ফেলতে হয়। তুর্জয় আলতো হাসে, হাসিটা কেমন যেন বেদনার্ত শোনালো, ঠিক যেমন কেউ কয়েকটা ছুরির করাঘাত করার পরেও মানুষ হাসে, অনেকটা এমন। তাকে উপরে ফেলতে গেলে যে নিচে উপরে যেতে হয়। বড্ড আলগোছে, কৌশলী সে ভাইরাসের মতো আমার রক্তে মিশে গেছে। কোথা থেকে বাদ দেবো ঠিক বুঝতে পারছি না। শরীরের সবটুকু রক্ত বাদ দিলেও কোথাও না কোথাও থেকে যাবে, বোধহয় এক বিন্দু। ঘৃণা করেন? আসে না, তাকে দেখলেই লোভ লাগে। বুকে টেনে নেয়ার লোভ, ভালোবাসার লোভ, আদুরের শরীরে মিশে যাওয়ার লোভ। সে আস্ত এক যন্ত্রণা, আমাকে ধ্বংস করার একমাত্র উপায়। অপরাধ বোধে মারতে চান? মরছ? যদি বলি শেষ হয়ে যাচ্ছি? যে অপরাধ মানুষকে অপরাধ বোধের দিকে ধাবিত করে, সে অপরাধ নিমিষে ক্ষমার যোগ্য। শোনো মেয়ে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নন্দিতা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাদা ঝকঝকে টাইলস বসানো মেঝের দিকে তাকালো। তখনই তুর্জয় আর চোখে নন্দিতার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, তবে কতটুকু অপরাধ ক্ষমার যোগ্য এই ভাবনা না হয় তোমার উপরে ছাড়া থাক। হিসেব নিকেশে নিজেই করো। নন্দিতা করুণ চোখে তুর্যের যাওয়ার পানে তাকিয়ে রইল। অতঃপর ঠোঁটের কোণে ফিচেল হাসি টেনে বিড়বিড় করে বলল, আমাদের দুজনেরই দুজনকে ঘৃণা করার কথা ছিল, অথচ নিয়মের ফের বদলে ভালোবেসে ফেললাম। এই প্রেমের ধূলিঝড় হয় অগোছালো সব গুছিয়ে দেবে, না হয় সবকিছু তছনছ করে দেবে। কেবিনে মাথা এলিয়ে বসে আছে তুর্জয়। শরীরটা আজ বিশেষ ভালো নেই তার। অজানা কারণেই বেশ উষ্ণতা টের পাচ্ছে শরীর জুড়ে। গা গোলানো ভাবটাও বেশ তীব্র। বেশ কিছু ক্লায়েন্টকে ফিরিয়ে দিয়েছে আনসার।
তুর্জয় যে আজ শারীরিকভাবে বেশ একটা ভালো নেই, এই ব্যাপারটা যেন আগেই টের পেয়েছিল সে। তাই তো তুর্জয়ের শিডিউলে বিশেষ কোনো কেসের ডেট রাখেনি। শুধু আজ নয়, বরং আগামী কয়েকটা দিন বেশ ফাঁকা ফাঁকা শিডিউল তার। এই নিয়ে আনসারের ওপর বেশ রাগ দেখাতে মন চাইল তুর্যের, অথচ তার শরীর সায় দিচ্ছে না। কথা বলার শক্তিটুকু জোগাতে গিয়েও বেশ সময় নিতে হচ্ছে তাকে। বেশ খানিকটা শক্তি সঞ্চয় করে তুর্জয় আনসারকে উদ্দেশ্য করে বলল, আজকে শিডিউল খালি রেখেছে মানলাম, কিন্তু আগামী 1 সপ্তাহ এমন ফাঁকা ফাঁকা শিডিউল রাখার মানে কি? আনসার, এত বছর আমার সাথে কাজ করে এতটা কি দুর্বল মনে হয়েছে আমাকে? এই সামান্য অসুস্থতা 1 সপ্তাহ কাবু করার ক্ষমতা রাখে আমাকে? না না স্যার, আপনি ভুল বুঝছেন আমাকে। এখনকার জ্বর মানুষকে বেশ ভোগাচ্ছে, কয়েকটা দিন রেস্ট নেওয়া প্রয়োজন আপনার। মাথা নিচু করে মলিন সুরে বলল আনসার। এতে যেন তুর্যের রাগ আরও খানিকটা বেড়ে গেল। শরীরের সমস্ত তেজ একত্রিত করে চিৎকার করে বলল, আমার প্রয়োজন অপ্রয়োজন আমার চেয়ে তুমি বেশি বলছো। ডোন্ট ইউ ডেয়ার টু ক্রস মাই ডিসিশন। আমি বাড়ি যাচ্ছি, ফাইলগুলো পাঠিয়ে দিও। এরপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল তুর্জয়। টলমলে পা, ভারী ওজনের মাথা, টালমাটাল শরীর নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাতেই যেন শরীর এলিয়ে পড়ল। গাড়ির দরজা খুলতে গিয়ে ঘোলা চোখে এক পলক তাকালো আশেপাশে, অতপর বেঘরে পড়ে গেল যেন কোথাও। অ্যাডভোকেট আতন্ত্রী তনুজা একটা কেসের ব্যাপারে ডিসকাস করছিলেন জুনিয়র একজনের সাথে। আচমকা তার চোখ পড়ে খানিকটা দূরে দাঁড়ানো তুর্যের দিকে। বয়সে আর পেশায় দুই দিক থেকে তুর্জয় যথেষ্ট সিনিয়র তনুজার থেকে। অ্যাডভোকেট হওয়ার এই জার্নিতে তার একমাত্র আইডল ছিল অ্যাডভোকেট তুর্য আহসান। ল কলেজে পড়াশোনা চলাকালীন কালে ভদ্রে দেখা মিলত তুর্জয়ের। তার ব্যস্ত শিডিউল ফেলে ল কলেজের স্টুডেন্টদের ক্লাস নেওয়া খুব একটা সুযোগ তিনি পেতেন না। তবে মাঝে মধ্যেই প্রিন্সিপাল স্যারের আবদার একেবারে ফেলতে না পেরে ছুটে আসতেন। ঘণ্টা দেড়েকের ব্যস্ত একটা ক্লাস নিয়ে বেরিয়ে যেতেন নিজের মতো। তনুজা এই ক্লাসটা কখনোই মিস করতো না। অ্যাডভোকেট তুর্যের ক্লাস মানেই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল তার কাছে। অবশ্য ক্লাসে পড়ার চেয়ে বেশি যে এই মানুষটার ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করত, এই বিষয়টা অস্বীকার করার নয়। এই নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে বেশ খিল্লি ওড়ানোর পাত্রীও হতো সে। ওই যে মজা করে স্যারেদের সাথে কোনো ফ্রেন্ডের নাম জুড়ে দেওয়া, তারপর গোটা সেশন জুড়ে কেমন এক অস্বস্তি নিয়ে তাকানো স্যারের দিকে। এসবের মাঝে কখন যে তনুজা সত্যিকারের প্রেমে পড়ে গেল নিজেও টের পেল না। তার স্বপ্ন ছিল তুর্জয়ের সমসাময়িক যোগ্যতায় এসে কোনো একদিন নিজের অনুভূতিকে খোলসা করবে। হয়তো সেদিন প্রত্যাখ্যান করতে পারবে না তুর্জয়, কিল্লি ওড়াতে পারবে না তার অনুভূতিকে নিয়ে। অথচ তার নামের আগে অ্যাডভোকেট যোগ হওয়ার সাথে সাথেই তুর্যের নামের আগে ম্যারেট যোগ হয়ে গেল। নিয়তির পরিকল্পনা নিয়ে বড্ড অভিযোগ তার। কি এমন হতো যদি আর কয়েকটা দিন দেরি করত? শুনেছি অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। ভাবনার সুতো ছিঁড়ে মনোযোগী দৃষ্টি সামনে ফেলতেই তুর্জয়কে কেমন যেন এলোমেলো ঠেকল তনুজার কাছে। কেসের ফাইলটা জুনিয়রের হাতে ধরিয়ে প্রাণপণে দৌড় দিল তনুজা। তুর্জয় ততক্ষণে গাড়ি ধরে নিজেকে সামলে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছে। ঘোলা দৃষ্টিতে গাড়ির দরজা খুলতেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এমন সময় ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে গেলে তাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে তনুজা। ডান হাতে গাড়ির দরজা খুলতে খুলতে তনুজা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনাকে তো বেশ অসুস্থ লাগছে স্যার, এভাবে ড্রাইভ করে বাড়ি ফিরবেন কিভাবে? আপনি কিছু মনে না করলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। তুর্জয় প্রত্যুত্তর করল না। ততক্ষণে জ্বরের ঘোরে প্রায় সেন্সলেস হওয়ার জোগাড় তার। তনুজা আর উত্তরের অপেক্ষা না করে তুর্জয়কে ধরে নিয়ে এলো গাড়ির অপর পাশে। গাড়ির দরজা খুলে তুর্জয়কে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল সে। অতঃপর নিজেও দ্রুত পায়ে এগিয়ে গেল উল্টো পাশের ড্রাইভিং সিটের দিকে। আমার বাড়ির ঠিকানা জানেন? জি স্যার জানি, আপনাকে চিন্তা করতে হবে না। কিভাবে জানলেন?
জ্বরের ঘোরে যে তুর্জয়ের হুঁশ নেই এই ব্যাপারটা বেশ আগেই লক্ষ্য করেছে তনুজা। তাই তো খোলা জানালা দিয়ে ভেসে আসা ফিনফিনে বাতাসে উড়তে থাকা চুলগুলো কানের পিঠে গুজে আলতো কণ্ঠে বলল, প্রীতের খবর যে রাখে সেই তো প্রিয়জন। প্রিয়জন? হ্যাঁ, সবই প্রয়োজন। প্রিয়জন বানাই আমরা প্রয়োজনের তাগিদে। প্রয়োজন ফুরলেই হয়েছে। রাস্তার পাশে ডাস্টবিন দেখছেন, ওখানে ফেলে দিয়ে চলে এসে আমরা প্রিয়জনদের। তাই প্রয়োজন বলে কিছু হয় না, সবই প্রয়োজন। আপনি এভাবে বলছেন কেন স্যার? বিবাহিত জীবনে ভালো নেই আপনি? তুর্জয় গাল বাঁকিয়ে হাসে, এরপর গাড়ির ভেতরের সাথে নিজের মাথা দোলাতে দোলাতে বলে, আমাকে ধ্বংস করতে সে এসেছে। কথাটুকু বড্ড নিচু কণ্ঠে বিড়বিড় করে বললেও কর্ণগোচর হলো তনুজার। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তার। এতগুলো দিন বাদে পুরনো অনুভূতিরা রং ভর্তি বেলুনের মতো ভুরভুর করে বের হতে লাগলো। এরপর মিশে গেল রক্তে রন্ধ্রে রন্ধ্রে। নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে এসে গাড়ি দাঁড় করালো তনুজা। এক হাতে তুর্যের কোমর আঁকড়ে ধরে বেশ কষ্ট করে তাকে টেনে নিয়ে গেল লিফটের কাছে। অতঃপর নির্দিষ্ট ফ্লোরে এসে থামলো সেই লিফট। দরজায় কলিং বেল চাপার আগে তুর্য বিড়বিড় করে তনুজাকে বলল, ক্যান আই হোল্ড ইউ? তনুজা তার বাম হাত এগিয়ে দিল তুর্যের দিকে। তুর্যই হালকা হেসে সেই হাতের ভাঁজে নিজের হাত রাখলো, মাথা রাখলো তনুজার কাঁধে। অতঃপর নিভে যাওয়া কণ্ঠে বলল, এবার ভেতরে যাব। তনুজার রঙিন মন কোকন থেকে বের হয়ে প্রজাপতির মতো ডানা ঝাপটে উঠতে লাগলো। নতুন করে এই জাগতিক সব কিছু ভালো লেগে লাগতার মনে হলো এই সময়টাই তো সে চেয়েছিল। এতটুকু কাছে, এতটুকু পাশে, হয়তো এর চেয়ে বেশি কাছে চেয়েছিল সে তুর্জয়কে। অপ্রত্যাশিতভাবে এটুকু যখন পেয়েছে, বাকিটুকু পাওয়ার রাস্তা সে নিজেই বানিয়ে নেবে, কিংবা হয়তো তুর্জয় নিজেই এভাবে আরও কাছে টেনে নেবে তাকে। ঠোঁটের কোণে গলে গদগদ হওয়া হাসির রেশ নিয়েই সে চাপ দিল দরজার পাশের কলিং বেলে। তুর্জয়ের ঠোঁটে ততক্ষণে বাঁকা হাসি, মনে চলেছে বিশেষ কিছু পরিকল্পনা। সেটুকু বহাল রেখেই মনে মনে আওড়ালো, মিসেস হাসান, এই ঝড় সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। আমাকে ভাসাতে এসেছিলেন, অথচ আমি আপনার সব কিছু ভাসিয়ে দেব ভালোবেসে। কারণ এই যে প্রেমের ধুলি ঝড়। পরনারীর বাহুতে আবদ্ধ স্বামীকে টালমাটাল অবস্থায় দেখে বুকের মাঝে তুফানি ঝড় বয়ে গেল নন্দিতার। হৃদয়ের ক্ষুদ্র কুঠুরি রক্ত সঞ্চালন ক্ষমতা গড়িয়ে বিবশ হলো তৎক্ষণাৎ। বন্ধ হলো হৃৎস্পন্দন। বাতাসে ভাসমান অজস্র অক্সিজেন, অথচ গোটা দুনিয়া তার জন্য বরাদ্দকৃত অক্সিজেনের ঘাটতি দেখা দিল। নন্দিতা তবে থেমে রইল না। চিল যেমন দূর আকাশ থেকে তার খাদ্যকে নিশানা বানিয়ে দ্রুত গতিতে ডানা ঝাপটে ছো মেরে তার কাঙ্ক্ষিত বস্তুকে ছিনিয়ে নেয়, নন্দিতাও একইভাবে তার নিজস্ব ব্যক্তিগত পুরুষকে ছো মেরে ছিনিয়ে নিল তনুজার বাহু বান্ধনী থেকে। তার উগ্র চাহনি, স্পষ্ট অধিকার বোধ, তুখোর ব্যক্তিত্বের সামনে না চাইতেও নুইয়ে পড়ল তনুজা। যতই হোক, স্পষ্ট অধিকার বোধ তার নেই। একজন বিবাহিত পুরুষের থেকে ততটুকু দূরত্ব রাখা উচিত যতটুকু দূরত্ব রাখলে কেউ আপনাকে ব্যভিচারিণী উপাধি না দিতে পারে। নন্দিতার হাস্যোজ্জ্বল মুখের সাথে তীব্র অপমানজনক কথাটুকু যথেষ্ট ছিল তনুজার ব্যক্তিত্বের মোড়কে চিড় ধরানোর জন্য। মুখে হাসি, অথচ কথার তীব্র ধার একসাথে কিভাবে প্রয়োগ করা যায়, এত বছরের জীবনে আজ তনুজা প্রথমবার বুঝল। আর তাই তো জ্বালাময়ী এক লেলিহান শিখা বয়ে গেল তার শরীর জুড়ে। দাঁতের দাঁত চেপে নিজেকে যথাসাধ্য সংবরণের তীব্র প্রয়াস চালিয়ে সে বলল, সবার মুখে সব কথা মানায় না। যে স্ত্রী তার স্বামীকে খুশি রাখার ক্ষমতা নেই, সেই স্ত্রীর মুখটা জিপারের মতো ক্লোজ করে দিতে আমি জানি। তবে রাস্তার সব মানুষের সাথে মুখ লাগানোর অভ্যাস অন্তত আমার নেই। ঠিক যেমন আপনাকে এই সাদা শাড়িতে মানাচ্ছে না। ভালো করে দেখুন, আপনার মনের নোংরা প্রবৃত্তির কালিমা এই সাদা শাড়িকে নোংরা করে ফেলেছে একদম। হয় মন শুদ্ধ করুন, আর না হয় পোশাকের রং। সব রঙে মানায় না সবাইকে। নন্দিতার প্রতিটা কথার মাঝে তার রাগ ঘৃণার ঝলক স্পষ্ট, অথচ মুখে ধরে রাখা সেই কমল হাসিটুকু নজর কাড়ল তনুজার। এই প্রথমবার তার মনে হলো মেয়েটা অদ্ভুত,
এতখানি অদ্ভুত মেয়ে সে তার গোটা জীবনেও দেখেনি। মুখের মিষ্টি হাসি দিয়ে সে অনায়াসে মানুষ খুন করার মতো ক্ষমতা রাখে। আর এই ভাবনাটুকুই তাকে আরও বেশি চিন্তিত করে তুলল। ভাবতে বাধ্য করল তুর্যইকে নিয়ে। লম্বা একটা শ্বাস টেনে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল তনুজা। কণ্ঠেশ্বর খানিকটা গাঢ় করে বলল, আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার আগে নিজের দিকে তাকান একবার। যার স্বামী অন্য মেয়ের বাহু আঁকড়ে ধরতে চায় তাকে এত বড় বড় কথা ঠিক মানায় না। এক্স্যাক্টলি মিস। যাই হোক না নাম আপনার জানাটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয়, কারণ কিছু মানুষের কাজই তাকে তার নামের চেয়ে বড় উপাধিতে পরিচিত করে ফেলে। নন্দিতার কথা শেষ হওয়ার আগেই তুর্যই তার হাত এলোমেলোভাবে বিচরণ চালালো নন্দিতার কোমরে। কাঁধে রাখা মাথাটা খানিকটা কাত করে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল তার ঘাড়ে। ফিসফিস করে বলল, এত টাইম ওয়েস্ট করতে হয় না, আমার জন্য সময় কম পড়ে যাবে। নন্দিতা মনে মনে তীব্র রাগে ফেটে পড়ল তুর্যয়ের ওপর। অথচ মুখে তার লেশ মাত্র না রেখে ঠোঁটের কোণে হাসিটুকু চওড়া করে তনুজাকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমার হাজবেন্ডের আর তর্স হয়েছে না, ডেসপারেটলি অপেক্ষা করছে আমাদের কোয়ালিটি টাইমের জন্য। আশা করছি এখানে দাঁড়িয়ে নিজের চোখেই সেসব দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আপনি এখন আসতে পারেন। তীব্র অপমানে গা রিরি করে উঠল তনুজার। কিছু বলতে গিয়েও থেমে পা বাড়ালো উল্টো পথে। নন্দিতা তৎক্ষণাৎ খট করে দরজা লাগিয়ে গায়ে লেগে থাকা ময়লার মতো করে ঝেড়ে ফেলল তুর্জয়কে। আচমকা ঝটকা বেসামাল হয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল তুর্জয়। নন্দিতা দুই হাত বুকে গুজে দূরে দাঁড়িয়ে তাকিয়ে রইল তুর্যের দিকে। কোমরে ব্যথায় ছলছল করে তাকিয়ে আছে সে তার দিকে। তুর্জয়কে নিজের দিকে এভাবে তাকাতে দেখে নন্দিতা হাসতে হাসতে বলল, মেয়েটাকে ডেকে দেব? এতটা রাস্তা তার কোলে চড়ে যখন এসেছেন, বেডরুমেও না হয় সেই নিয়ে যাক। বেডরুমে নিয়ে যাওয়ার জন্য তো তুমি আছো, ওখানে অন্য মেয়ে ঢুকবে কেন? তুর্জয়ের আলাভোলা চেহারার ইনোসেন্ট মার্কা কথা শুনে গরম তেলে পানি ঢালার মতো ছ্যাত করে উঠল নন্দিতা। তেড়ে গিয়ে তুর্জয়ের শার্টের কলার পাকড়াও করে হিসিয়ে বলল, ঘরে বউ আছে এটা আগে মনে ছিল না? বাইরের মেয়েদের সাথে নষ্টি ফষ্টি করতে বেশ মজা লাগে, তাই না? বউ তো ঘরে, তাহলে বাইরে কাউকে লাগবে না? এত কাছাকাছি এসে নন্দিতা স্পষ্ট টের পেল তুর্যের শরীরের উষ্ণতা। তাই খানিকটা রাগ গিলে ফেলে অভিমানী কণ্ঠে বলল, এটা কোথায় কোথায় ছুঁয়েছে আপনাকে বলুন তো? বললে